অন্ধকার রাতে একা দাঁড়িয়ে থাকা মেয়েটির পাশে এসে অচেনা যুবকটি শান্ত গলায় বলল, আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে নিরাপদে পৌঁছে দিতে পারি। আর সেই মুহূর্ত থেকে শুরু হল এক অবিশ্বাস্য সত্যি ঘটনা, যা রাজস্থানের নির্জন পথের এক অলৌকিক মিলনের গল্প। ঢাবার মৃদু হলুদ আলো শুনশান হাইওয়ের গাঢ় অন্ধকারকে মাত্র সামান্য ছিন্ন করতে পারছিল। রাত তখন গভীর, ঠান্ডা হাওয়া অবিরাম বয়ে চলেছে। মায়া ঢাবার বাইরে দাঁড়িয়ে নিজের আঙুলগুলো শক্ত করে চেপে ধরে রেখেছিল, যেন নিজেকে কোনো মতে সংযত রাখার চেষ্টা করছে। তার মুখে ক্লান্তি, ভয় আর অস্থিরতা, তিনটি অনুভূতি একসঙ্গে ফুটে উঠেছে। সামনে দাঁড়ানো কালো এসইউভির ইঞ্জিন নিঃশব্দে গর্জন করছিল, আর তার পাশে দাঁড়ানো অচেনা যুবকটি গাড়ির দরজা খুলে শান্ত স্বরে বলল, যদি ভরসা হয় তাহলে আমি আপনাকে গন্তব্য পর্যন্ত ছেড়ে দিতে পারি। মায়া তার দিকে তাকাল, তারপর শুনশান রাস্তার দিকে, আর তারপর নিজের কাঁপতে থাকা হাতের দিকে। তাকে বোঝা যাচ্ছিল না এই অচেনা মানুষটার ওপর ভরসা করা উচিত কিনা, কিন্তু সেই রাতে তার সামনে বিকল্প ছিল খুব কম। কয়েক সেকেন্ড ধরে দুজনের মাঝে নিস্তব্ধতা ছিল। ঢাবার ভেতর থেকে চায়ের গ্লাসের টুংটাং শব্দ ভেসে আসছিল, আর দূর থেকে যাওয়া ট্রাকের হেডলাইট এক মুহূর্তের জন্য তাদের মুখে আলো ছড়িয়ে অদৃশ্য হয়ে যাচ্ছিল। মায়া গভীর শ্বাস নিল, যেন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে গাড়ির দরজার কাছে পৌঁছল, কিন্তু বসার আগে থমকে দাঁড়াল। তার মনে যেন অনেক প্রশ্ন একসঙ্গে ঘুরপাক খাচ্ছিল। এটা কি সঠিক সিদ্ধান্ত? সে কি নিরাপদে থাকবে? আর আসলে সে এখানে কিভাবে এসে পড়ল? ঠিক সেই মুহূর্তে তার চোখে কয়েক ঘন্টা আগের ঘটনাগুলো ভেসে উঠল, আর স্মৃতিগুলো তাকে ধীরে ধীরে পিছনে টেনে নিয়ে গেল। 3 ঘন্টা আগে শহরের এক নিরিবিলি ফ্ল্যাটে রাত স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। মায়া নিজের ঘরে বসে পরের দিনের কাজের প্রস্তুতি নিচ্ছিল। বাইরে হালকা শীত ছিল, আর জানালা দিয়ে আসা হাওয়া পর্দাকে ধীরে ধীরে দোলাচ্ছিল। তখনই তার ফোন হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে কোনো সেভ করা নাম ছিল না, শুধু একটা অচেনা নম্বর। সে প্রথমে উপেক্ষা করার কথা ভাবল, কিন্তু কলটা বারবার বাজতে থাকল। শেষে সে ফোন তুলে নিল। ওদিকে কয়েক মুহূর্ত নীরবতা ছিল, তারপর এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আপনি কি মায়া বলছেন? আপনাকে তৎক্ষণাৎ বেরোতে হবে, দেরি করবেন না। কণ্ঠে এমন অস্থিরতা ছিল যে তার শরীরে কাঁটা দিয়ে গেল। সে অনেক প্রশ্ন করল, কিন্তু ওদিকের লোকটা শুধু এটুকু বলতে পারল, আপনি পৌঁছে গেলে সব বুঝতে পারবেন। আর কল কেটে গেল। ফোন কাটার পর ঘরে অদ্ভুত রকমের স্তব্ধতা নেমে এলো। মায়া কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল, যেন আশা করছিল কলটা আবার আসবে। হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল, আর মাথায় অসংখ্য আশঙ্কা জমা হচ্ছিল। পুরো কথা না জেনেও তাকে মনে হচ্ছিল কিছু খুব খারাপ ঘটেছে। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জল খেল, কিন্তু অস্থিরতা কমল না। কয়েক মিনিট সে সোফায় চুপ করে বসে রইল। তারপর হঠাৎ যেন কোনো অভ্যন্তরীণ আওয়াজ তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করল। সে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিল, ফোন চার্জার তুলে নিল, আর কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। রাত প্রায় 11:30টায় সে নিজের গাড়ি নিয়ে রাস্তায় নামল। শহরের আলোগুলো পিছনে পড়ে যাচ্ছিল, আর হাইওয়ের দীর্ঘ রাস্তা সামনে বিস্তৃত হচ্ছিল। ড্রাইভ করতে করতে তার মন বারবার ফোনের দিকে চলে যাচ্ছিল, কিন্তু সেই অচেনা নম্বরটা এখন বন্ধ দেখাচ্ছিল। প্রতিটি মিনিট যত যাচ্ছিল তার অস্থিরতা তত বাড়ছিল। তাকে বোঝা যাচ্ছিল না সে কোন দিকে যাচ্ছে, শুধু এটুকু জানত যে দেরি করা ঠিক হবে না। রাস্তা প্রায় খালি ছিল, আর হাওয়ার শব্দ গাড়ির ভিতর পর্যন্ত পৌঁছচ্ছিল। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর হাইওয়ে আরও নির্জন হয়ে গেল। ট্রাকের শব্দও কমে এসেছিল। তখনই হঠাৎ গাড়িটা হালকা ঝাঁকুনি খেল। সে ভাবল হয়তো রাস্তা খারাপ, কিন্তু কয়েক সেকেন্ড পর ইঞ্জিনের শব্দ বদলে গেল। সে স্পিড কমালো, কিন্তু গাড়ি আবার ঝাঁকুনি খেয়ে ধীরে ধীরে থেমে গেল। সে ঘাবড়ে আবার স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন সাড়া দিল না। ড্যাশবোর্ডে লাল সতর্কতার আলো জ্বলছিল। সেই মুহূর্তে তাকে প্রথমবার অনুভব হল যে সে পুরোপুরি একা। সে ফোন তুলল, কিন্তু নেটওয়ার্ক অদৃশ্য। চারদিকে ঘন অন্ধকার, আর দূরে কোথাও কোনো সাহায্য দেখা যাচ্ছিল না। তখনই তার নজর রাস্তার ধারে দাঁড়ানো কয়েকজন লোকের ওপর পড়ল, যারা তার গাড়ির দিকে তাকিয়েছিল। তাদের আচরণ স্বাভাবিক লাগছিল না, আর তাদের মধ্যে একজন ধীরে ধীরে এগিয়ে আসছিল।
ভয় তার সিদ্ধান্তকে দ্রুত করে দিল। সে তৎক্ষণাৎ ব্যাগ তুলে নিল, গাড়ি লক করল আর দূরে দেখা যাওয়া হালকা আলোর দিকে হাঁটতে লাগল, যেটা হয়তো কোনো ঢাবার ছিল। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকভুক করছিল। পিছনে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না। কয়েক মিনিট পর সে ঢাবায় পৌঁছে গেল। সেখানকার আলো আর লোকজনের উপস্থিতি তাকে একটু স্বস্তি দিল, কিন্তু ভিতরের ভয় এখনও শেষ হয়নি। সে চেয়ারে বসে গেল আর নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগল। ঠিক তখনই ঢাবার কোণে দাঁড়ানো একটা কালো এসইউভির ভিতর বসা আরিফ তাকে মনোযোগ দিয়ে দেখছিল, যেন সে বুঝে নিয়েছিল যে এই মেয়েটি কোনো বড় বিপদে পড়েছে। কিছুক্ষণ পর আরিফ ধীরে নিজের গাড়ি থেকে নামল, ঢাবাওয়ালার সঙ্গে একটা কথা বলল আর তারপর দূরত্ব রেখে মায়ার কাছে এলো। সে সোজা প্রশ্ন করল না, শুধু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? মায়া মাথা নাড়ল, কিন্তু তার কণ্ঠ বেরোল না। আরিফ বলল যে রাতে এখানে মেকানিক পাওয়া মুশকিল আর সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা শুনে মায়ার মুখে আবার চিন্তা ফিরে এলো, কারণ তার কাছে অপেক্ষা করার সময় ছিল না। আরিফ কিছুক্ষণ ভেবে বলল, যদি চান তাহলে আমি আপনাকে যেখানে যেতে চান সেখানে ছেড়ে দিতে পারি, সকালে আপনার গাড়ি ঠিক হয়ে যাবে। তার কথাগুলো সরল ছিল, কিন্তু সিদ্ধান্ত কঠিন। মায়া ঢাবার আলো, সুনসান রাস্তা আর নিজের ভিতরের ভয়ের মধ্যে তুলনা করল। শেষে সে ধীরে মাথা তুলল আর প্রথমবার তার চোখে সোজা তাকাল। ঠিক সেই মুহূর্তে তাকে মনে হলো যে হয়তো এই ঝুঁকি তার একমাত্র রাস্তা। মায়া কিছুক্ষণ গাড়ির খোলা দরজার দিকে তাকিয়ে রইল, যেন তার সামনে শুধু একটা সিট নয়, বরং একটা সিদ্ধান্ত দাঁড়িয়ে আছে। ঠান্ডা হাওয়া তার মুখে আঘাত করছিল আর ঢাবার হলুদ আলো পিছনে ছুটে যাচ্ছিল। সে একবার আবার রাস্তার দিকে তাকাল, যেখানে অন্ধকার আর নিস্তব্ধতা তার ভয়কে আরও গভীর করছিল। শেষে সে ধীরে ধীরে ব্যাগটা বুকে জড়িয়ে ধরল আর এসইউভির সামনের সিটে বসে পড়ল। দরজা বন্ধ হতেই বাইরের শব্দগুলো মৃদু হয়ে গেল আর গাড়ির ভিতর হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ল। আরিফ কিছু না বলে ড্রাইভিং সিটে বসল, সিট বেল্ট লাগাল আর গাড়ি ধীরে ধীরে হাইওয়েতে এগোতে লাগল। কয়েক মিনিট দুজনের মাঝে পুরো নীরবতা ছিল। ইঞ্জিনের স্থির শব্দ আর বাইরে যাওয়া হেডলাইটগুলোই সেই যাত্রার সাক্ষী ছিল। মারা জানালার বাইরে তাকিয়ে রইল, কিন্তু তার মন রাস্তায় নয়, বরং নিজের ভিতর চলা প্রশ্নগুলোতে ছিল। সে ভাবছিল যে আসলে কোন ভরসায় এই অচেনা লোকটার সঙ্গে বসে পড়ল। আরিফ তার অস্থিরতা বুঝতে পারল, কিন্তু সে কথা শুরু করার তাড়াহুড়ো করল না। সে শুধু গাড়ির স্পিড সামলে রাখল আর সামনের রাস্তায় মনোযোগ দিয়ে রাখল, যেন সে জানত যে কখনো কখনো নীরবতাই সবচেয়ে নিরাপদ দূরত্ব হয়। কিছুক্ষণ পর আরিফ ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনি জল নেবেন? সে গ্লাভ বক্স থেকে বোতল বের করে তার দিকে এগিয়ে দিল। মায়া হালকা করে ধন্যবাদ বলল আর জল খেতে খেতে বুঝল যে তার হাত এখনও হালকা কাঁপছিল। আরিফ তার দিকে না তাকিয়ে বলল, ঘাবড়াবেন না, রাত লম্বা হলেও রাস্তা নিরাপদ। তার কথাগুলো সাধারণ ছিল, কিন্তু তাতে অদ্ভুত রকমের ভরসা ছিল। মায়া প্রথমবার একটু স্বস্তি পেয়ে সিটে হেলান দিল, কিন্তু মাথা এখনও সেই রহস্যময় হনকলে আটকে ছিল। গাড়ি হাইওয়েতে লাগাতার এগোচ্ছিল, দূর দূরে শুধু ট্রাকের লাইট দেখা যাচ্ছিল আর তারপর অন্ধকারে অদৃশ্য হয়ে যাচ্ছিল। হঠাৎ ফোনের স্ক্রিন হালকা করে জ্বলে উঠল, দুর্বল নেটওয়ার্কের একটা চিহ্ন দেখা গেল। মায়া তৎক্ষণাৎ সেই অচেনা নম্বরে কল করার চেষ্টা করল, কিন্তু কল লাগল না। সে বারবার চেষ্টা করল, তারপর ফোনটা ধীরে কোলে রেখে দিল। তার চোখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। আরিফ কিছু জিজ্ঞেস করল না, কিন্তু বুঝে গেল যে তার যাত্রা শুধু রাস্তার নয়, কোনো বড় বাধ্যতার কারণে শুরু হয়েছে। প্রায় আধ ঘন্টা পর রাস্তায় হালকা কুয়াশা নেমে এলো। আরিফ স্পিড কমিয়ে দিল আর মনোযোগ দিয়ে ড্রাইভ করতে লাগল। পরিবেশ আরও শান্ত হয়ে গিয়েছিল। হঠাৎ মায়া নিজেই জিজ্ঞেস করল, আপনি প্রায়ই রাতে ড্রাইভ করেন? আরিফ হালকা হেসে বলল, যখন দরকার হয় তখনই, নইলে রাতের রাস্তাগুলো বেশি গল্প শোনায়। তার উত্তর শুনে মায়া কিছুক্ষণ চুপ করে রইল, যেন সে বাক্যটার মানে বোঝার চেষ্টা করছিল। তাকে মনে হলো এই লোকটা বেশি কথা বলার নয়, কিন্তু যা বলে তাতে গভীরতা থাকে। কয়েক কিলোমিটার এগোনোর পর গাড়ি একটা টোল প্লাজার কাছে ধীর হলো। সেখানে একটু আলো আর হইচই দেখে মায়া স্বস্তি পেল। তাকে প্রথমবার মনে হলো সে নিরাপদ জায়গার দিকে এগোচ্ছে। টোল পার হওয়ার সময়ে ফোনটা হঠাৎ বেজে উঠল। সেই অচেনা নাম্বারটা আবার স্ক্রিনে জ্বলছিল। তার হৃৎপিণ্ড জোরে ধুকপুক করতে লাগল। সে তৎক্ষণাৎ কল রিসিভ করল। ওদিকে সেই গম্ভীর কণ্ঠ, কিন্তু এবার তাড়াহুড়ো আরও বেশি। আপনি কোথায় পৌঁছেছেন? ডাক্তার অপেক্ষা করছেন। অবস্থা স্থির আছে, কিন্তু আপনাকে তাড়াতাড়ি আসতে হবে। এটা শুনে মায়ার চোখে জল ভরে এলো। সে কিছু বলতে চাইল, কিন্তু কথা গলায় আটকে গেল।
কলটা আবার হঠাৎ কেটে গেল। আরিফ তার দিকে তাকালো কিন্তু প্রশ্ন করল না। কিছুক্ষণ পর মায়া নিজেই বলল, আমাকে হাসপাতালে পৌঁছতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। তার কণ্ঠে এখন ভয় স্পষ্ট ছিল। আরিফ শুধু এটুকু বলল, আমরা পৌঁছে যাব, আর গাড়ির গতি একটু বাড়িয়ে দিল। তার উত্তরে প্রতিশ্রুতি ছিল না, কিন্তু বিশ্বাস ছিল। মায়া প্রথমবার অনুভব করল যে এই যাত্রায় সে একা নয়। রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল। গাড়ির ভিতরে এখন আগের মতো ইতস্তত ভাব ছিল না। বাইরে আকাশে হালকা নীল রেখা দেখা যাচ্ছিল, যা আসন্ন সকালের ইঙ্গিত ছিল। লম্বা নীরবতার পর আরিফ জিজ্ঞেস করল, যদি খারাপ না মনে করেন তাহলে সব ঠিক আছে তো? মায়া কিছুক্ষণ চুপ করে রইল, যেন ঠিক করছিল কতটা বলা উচিত। তারপর জানালার বাইরে তাকিয়ে মৃদু স্বরে বলল, শুধু কোনো আপনজনের আমার দরকার পড়েছে। সে পুরো কথা বলল না, কিন্তু তার কণ্ঠে লুকানো ভয়ে সব বলে দিচ্ছিল। কিছু দূর এগোনোর পর হঠাৎ রাস্তায় পুলিশ চেকিং দেখা গেল। ব্যারিকেড লাগানো ছিল আর গাড়িগুলো থামানো হচ্ছিল। আরিফ গাড়ি ধীর করল। একজন পুলিশ অফিসার জানালার কাছে এসে ভিতরে ঝুঁকে বলল, কোথায় যাচ্ছেন? আরিফ শান্তস্বরে বলল, জয়পুরের দিকে। অফিসারের নজর মায়ার উপর পড়ল, যে এখনও আবেগপ্রবণ দেখাচ্ছিল। সে হালকা হেসে বলল, রাত লম্বা, সাবধানে যান, আর তাদের এগিয়ে যাওয়ার ইশারা করল। গাড়ি আবার রাস্তায় দৌড়াতে লাগল, কিন্তু সেই ছোট্ট থামাটা দুজনের মাঝের দূরত্ব আরও কমিয়ে দিয়েছিল। যত যাত্রা এগোচ্ছিল মায়ার মনের ভয় ধীরে ধীরে ক্লান্তিতে বদলে যাচ্ছিল। সে মাথা সিটে ঠেকিয়ে চোখ বন্ধ করল। অনেক ঘন্টার চিন্তা এখন শরীরের ওপর ভারী হয়ে পড়ছিল। আরিফ গাড়ির মিউজিক খুব মৃদু করে দিল, যাতে তাকে আরাম মেলে। বাইরে সকালের প্রথম হালকা আলো ছড়িয়ে পড়ছিল। হাইওয়ে এখন আর ততটা ভয়ঙ্কর লাগছিল না, কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ আসল সত্যি এখনও সামনে আসা বাকি ছিল। আর ঠিক তখনই, যখন মায়ার মনে হলো যে যাত্রা এখন সহজ হয়ে গেছে, ফোনটা আবার বাজল। আর এবার যে খবর আসছিল সেটাই পুরো যাত্রার অর্থ বদলে দেবে। সকালের হালকা আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছিল, আর হাইওয়ের অন্ধকার এখন নীল রঙে বদলে যাচ্ছিল। গাড়ি লাগাতার এগোচ্ছিল, কিন্তু মায়ার চোখে ঘুম ছিল না। সে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, যেন প্রতিটি গাছের সঙ্গে নিজের ভয়কে পিছনে ফেলে দিতে চাইছিল। তখনই তার ফোনটা আবার বাজল। এবার স্ক্রিনে সেই নম্বর, কিন্তু কলের কণ্ঠ আগের চেয়ে বেশি অস্থির লাগছিল। সে তৎক্ষণাৎ ফোন তুলল, আর হ্যালো বলতেই ওদিক থেকে ডাক্তারের গম্ভীর কণ্ঠ শোনা গেল। আপনি মায়া তো? আমাদের আপনার সঙ্গে জরুরি কথা আছে। রোগীকে অপারেশনের জন্য তৈরি করা হচ্ছে। এটা শুনে তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। এবার প্রথমবার তাকে স্পষ্ট বোঝা গেল যে বিষয়টা কতটা গুরুতর। ফোন কাটার পর কয়েক মুহূর্ত সে একদম চুপ করে বসে রইল। তার হাত কোলে রাখা ফোনে জমে গিয়েছিল, আর চোখ খালি খালি রাখছিল। আরিফ গাড়ি চালাতে চালাতে একবার তার দিকে তাকালো, কিন্তু এবার সে চুপ থাকতে পারল না। সে ধীরে জিজ্ঞেস করল, সব ঠিক আছে? মায়া উত্তর দেবার চেষ্টা করল, কিন্তু কণ্ঠ বেরোল না। কয়েক সেকেন্ড পর সে নিজেকে সামলে বলল, আমার ছোট ভাই অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, রাত থেকে হাসপাতালে আছে, আর হয়তো অপারেশন শুরু হতে যাচ্ছে। এটা বলতেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, যা সে এখন আর আটকাতে পারছিল না। গাড়ির ভিতর ভারী নিস্তব্ধতা নেমে এলো। আরিফ কিছু না বলে গাড়ির স্পিড আরও একটু বাড়িয়ে দিল, যেন তার উত্তর শব্দে নয়, রাস্তা ছোট করে দিতে চাইছিল। সে শুধু এটুকু বলল, আমরা সময় মতো পৌঁছে যাব। এটা একটা সাধারণ বাক্য ছিল, কিন্তু সেই সময় মায়ার কাছে এটাই সবচেয়ে বড় শক্তি লাগল। সে প্রথমবার খোলাখুলি কাঁদতে লাগল, যেন পুরো রাতের দমানো ভয় এখন বাইরে বেরিয়ে আসছিল। বাইরে সূর্য উঠছিল, কিন্তু তার ভিতরে এখনও রাত বাকি ছিল। কিছুক্ষণ পর আরিফ কাছের একটা ছোট ঢাবা জাতীয় রেস্ট পয়েন্টে গাড়ি থামালো। সে ইঞ্জিন বন্ধ করল আর বলল, আপনার একটু জল খাওয়া উচিত, আর চাইলে 5 মিনিট বিশ্রাম করে নিন। মায়া প্রথমে নামতে চাইল না, কিন্তু সে অনুভব করল যে তার শরীর সত্যি ক্লান্ত হয়ে গেছে। সে ধীরে বাইরে এলো। সকালের ঠান্ডা হাওয়া এখন ভয়ঙ্কর লাগছিল না, বরং শান্ত লাগছিল। সে হাত ধুলো, জল খেল, আর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, যেন নিজেকে শক্ত করার চেষ্টা করছিল। ঢাবার বাইরে দাঁড়িয়ে সে প্রথমবার আরিফকে মনোযোগ দিয়ে দেখল। সাধারণ জামাকাপড়, শান্ত মুখ, আর চোখে অদ্ভুত স্থিরতা। তার মধ্যে কোনো দেখানো ছিল না, না অতিরিক্ত সহানুভূতি। সে শুধু চুপচাপ পাশে দাঁড়িয়েছিল। মায়ার হঠাৎ মনে হল, এই অচেনা লোকটা এখন আর পুরোপুরি অচেনা নেই। সে ধীরে বলল, ধন্যবাদ, আপনি না থাকলে জানি না আমি কি করতাম। আরিফ হালকা হেসে বলল, কখনো কখনো রাস্তাগুলো নিজেই লোকজনকে মিলিয়ে দেয়, আমরা শুধু ড্রাইভ করে যাই। দুজনে আবার গাড়িতে বসল, আর যাত্রা আবার শুরু হল। এবার কথাবার্তা আগের চেয়ে একটু স্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়া বলল যে তার ভাই কলেজের ছাত্র, আর সবসময় পরিবারের সবচেয়ে হাসি খুশি সদস্য ছিল। সে বলতে বলতে অনেকবার থেমে যাচ্ছিল।
কারণ প্রতিটি স্মৃতির সঙ্গে ভয়ে জড়ানো ছিল। আরিফ মনোযোগ দিয়ে শুনছিল, মাঝে মাঝে শুধু ছোট উত্তর দিচ্ছিল। তার এই অভ্যাস মায়াকে অদ্ভুতভাবে শান্তি দিচ্ছিল। সে প্রশ্ন কম করছিল, কিন্তু বোঝা বেশি করছিল। প্রায় 1 ঘন্টা পর রাস্তায় ট্রাফিক বাড়তে লাগল। শহর কাছে আসার ইঙ্গিত মিলছিল। তখনই হঠাৎ মায়ার ফোন বাজল। এবার কলটা তার মায়ের পাশের বাড়ির লোকের। সে ঘাবড়ে ফোন তুলল। ওদিক থেকে কণ্ঠ এলো, ঘাবড়াবেন না, ডাক্তার বলছেন অপারেশন শুরু হয়ে গেছে। এটা শুনে মায়া চোখ বন্ধ করল আর লম্বা শ্বাস নিল। ভয় এখনও শেষ হয়নি, কিন্তু আশার ছোট্ট আলো দেখা যাচ্ছিল। গাড়ির ভিতরে এখন পরিবেশ আগের মতো ভারী ছিল না। আরিফ হালকা স্বরে জিজ্ঞেস করল, আপনি রাতে একা ড্রাইভ করার সিদ্ধান্ত কিভাবে নিলেন? মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যখন আপনজন মুশকিলে পড়ে তখন ভয় পরে মনে আসে। তার উত্তর শুনে আরিফ মাথা নাড়ল, যেন সে এই অনুভূতিটা ভালোভাবে বোঝে। সে ধীরে বলল, ঠিক বলেছেন, কিছু রাস্তা বাধ্যতা নয়, দায়িত্ব চালায়। যাত্রা এগোচ্ছিল, কিন্তু এখন দুজনের মাঝে নীরবতা অস্বস্তিকর ছিল না। সেটা এমন চুপ ছিল যাতে ভরসা ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। মায়া অনুভব করল যে রাতের ঘাবড়ানি এখন কমছে, আর তার মনে এক অদ্ভুত বিশ্বাস তৈরি হচ্ছে। তাকে মনে হল এই যাত্রা শুধু হাসপাতালে পৌঁছানোর নয়, নিজেকে বোঝারও। কিছুক্ষণ পর শহরের প্রথম বড় ইমারতগুলো দেখা যেতে লাগল। ট্রাফিক, হর্ন আর লোকজনের শব্দ ধীরে ধীরে বাড়তে লাগল। মায়ার হৃৎপিণ্ড আবার দ্রুত ধুকপুক করতে লাগল। এখন সে গন্তব্যের কাছে ছিল। সে ফোনটা শক্ত করে ধরল আর জানালা দিয়ে বাইরে তাকাতে লাগল। প্রতিটি সিগন্যাল তাকে লম্বা লাগছিল। আরিফ কিছু না বলে গাড়িটাকে ভিড়ের মধ্যে সাবধানে এগিয়ে নিচ্ছিল, যেন সে বুঝছিল যে এখন প্রতি মিনিটের দাম কত। আর তখনই হাসপাতালের বোর্ড দূরে দেখা গেল। মায়ার শ্বাস দ্রুত হয়ে গেল। গাড়ি ধীরে ধীরে গেটের দিকে মোড় নিল। যাত্রা শেষ হতে যাচ্ছিল, কিন্তু দুজনের গল্প তখনও শুরু হয়েছে মাত্র। হাসপাতালের বড় গেটের সামনে গাড়ি থামতেই মায়া সিট বেল্ট খোলার মধ্যেও 1 সেকেন্ড দেরি করল না। দরজা খুলতেই সে প্রায় দৌড়ে ভিতরে চলে গেল। সকাল পুরোপুরি হয়ে গিয়েছিল, কিন্তু হাসপাতালের ভিতর রাত আর দিনের ফারাক অনুভব হচ্ছিল না। সাদা দেয়াল, দৌড়ানো লোকজন, স্ট্রেচারের শব্দ আর ওষুধের গন্ধ সব মিলে এক অদ্ভুত টেনশন তৈরি করছিল। রিসেপশন পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি ভাইয়ের নাম বলল আর নার্স ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে ইশারা করল। করিডোরে পৌঁছতেই সে মাকে চেয়ারে বসে দেখল। মায়ের মুখ ক্লান্ত ছিল, আর চোখ পুরো রাত কাদার সাক্ষ্য দিচ্ছিল। মায়াকে দেখেই তিনি উঠে দাঁড়ালেন আর তাকে জড়িয়ে ধরলেন। সেই এক মুহূর্তে সব শক্তি ভেঙে পড়ল, আর মায়াও বাচ্চার মতো কেঁদে ফেলল। মা কাপা কণ্ঠে বললেন যে অপারেশন চলছে, আর ডাক্তার আশা দিয়েছেন যে সব ঠিক হয়ে যাবে। এটা শুনে মায়া প্রথমবার স্বস্তির শ্বাস নিল, যেন পুরো রাত বুকে রাখা ভারী পাথরটা একটু হালকা হয়েছে। কিছু মিনিট পর ডাক্তার বাইরে এলেন। তাদের মুখের গম্ভীরতা দেখে মায়ের হৃৎপিণ্ড আবার ধুকপুক করে উঠল। ডাক্তার বললেন যে চোট গভীর ছিল, কিন্তু সময়মতো চিকিৎসা শুরু হয়েছে, তাই বিপদ এখন কম। শুধু পরের কয়েক ঘন্টা গুরুত্বপূর্ণ। এটা শুনে মায়ের চোখে কৃতজ্ঞতা ভরে এলো। সে হাত জোর করে ধন্যবাদ বলল আর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে গেল। তার পায়ে এখন আর শক্তি ছিল না। পুরো রাতের ভয়, ক্লান্তি আর চিন্তা একসঙ্গে শরীরের ওপর চেপে বসেছিল। তখনই তাকে মনে পড়ল যে আরিফ বাইরেই থাকবে। সে তাড়াতাড়ি হাসপাতালের গেটের দিকে গেল। আরিফ গাড়ির কাছে দাঁড়িয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছিল। তাকে দেখতেই সে কল শেষ করে দিল আর জিজ্ঞেস করল, সব ঠিক? মায়া হালকা হেসে মাথা নাড়ল আর বলল, অপারেশন চলছে, ডাক্তার আশা দিয়েছেন। তার মুখে প্রথমবার সত্যিকারের স্বস্তি দেখা গেল। আরিফ শুধু বলল, ভালো হয়েছে, কিন্তু তার চোখেও শান্তি স্পষ্ট ঝালকাচ্ছিল। কিছুক্ষণ দুজনে হাসপাতালের বাইরে চুপ করে দাঁড়িয়ে রইল। সকালের রোদ এখন হালকা উষ্ণতা দিতে শুরু করেছিল। মায়া অনুভব করল যে যদি আরিফ সেই রাতে না মিলত, তাহলে হয়তো সে সময় মতো এখানে পৌঁছতেই পারত না। সে ধীরে বলল, আমি আপনার উপকার কখনো ভুলব না। আরিফ তৎক্ষণাৎ বলল, এটাকে উপকার বলবেন না, শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা হয়েছিল। তার উত্তর সরল ছিল, কিন্তু তাতে গভীরতা ছিল, যা মায়াকে ভাবতে বাধ্য করল। কিছুক্ষণ পর আরিফ জিজ্ঞেস করল যে তার কিছু খাওয়া বা চা দরকার আছে কিনা। মায়া মানা করল, কিন্তু আরিফ তবু কাছের ক্যান্টিন থেকে চা নিয়ে এলো। দুজনে হাসপাতালের সিঁড়িতে বসে চা খেতে লাগল। প্রথমবার পরিবেশে হালকা স্বাচ্ছন্দ্য এলো। মায়া অনুভব করল যে রাতের ভয় এখন ধীরে ধীরে পিছনে ছুটছে। কথাবার্তা ছোট ছোট বিষয় থেকে শুরু হলো, যাত্রা, আবহাওয়া আর তারপর জীবনের দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেল। আরিফ কম কথা বলছিল, কিন্তু যা বলছিল তা সোজা হৃদয়ে পৌঁছাচ্ছিল।
এই সময় হাসপাতালের ভিতর থেকে নার্স দৌড়ে এসে বলল যে অপারেশন সফল হয়েছে। এটা শুনে মায়ার চোখে খুশির জল এসে গেল। সে তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরল আর ভগবানকে ধন্যবাদ দিল। সেই মুহূর্তে তাকে মনে হলো যেন পুরো দুনিয়া আবার স্বাভাবিক হয়ে গেছে। সে পিছনে ফিরে আরিফকে দেখল যে একটু দূরে দাঁড়িয়ে হাসছিল। সে এগিয়ে গেল আর না ভেবে ধন্যবাদ বলতে বলতে হাত জড় করে দিল। আরিফ একটু অস্বস্তি নিয়ে বলল, এখন সব ঠিক আছে, এটাই যথেষ্ট। কিছু সময় পর মায়া অনুভব করল যে আরিফ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে জিজ্ঞেস করল, আপনি যাচ্ছেন? আরিফ মাথা নাড়ল আর বলল যে তারও কিছু জরুরি কাজ আছে। এটা শুনে মায়ার হঠাৎ অদ্ভুত রকমের খালি অনুভূতি হল, যা সে নিজেও বুঝতে পারল না। রাতভর সঙ্গী লোকটা এখন হঠাৎ দূরে যাচ্ছে। সে হালকা স্বরে বলল, অন্তত নিজের নম্বরটা তো দিন। আরিফ হাসল, ফোন বের করল আর নম্বর সেভ করে দিল। যাওয়ার সময় আরিফ একটা কথা বলল, যা মায়াকে ভাবিয়ে তুলল। কখনো কখনো জীবন আমাদের হঠাৎ থামায়, যাতে আমরা সঠিক রাস্তায় ঘুরতে পারি। এটা বলে সে গাড়িতে বসল আর ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। মায়া সেখানে দাঁড়িয়ে তাকে যেতে দেখতে লাগল। তাকে মনে হলো এই মিলন সাধারণ ছিল না, কিন্তু সে বুঝতে পারছিল না কেন। দিন যেতে যেতে হাসপাতালের পরিবেশ একটু শান্ত হয়ে এলো। ভাইকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হলো আর পরিবারের মুখে স্বস্তি ফিরে এলো। কিন্তু মায়ার মনে বারবার রাতের যাত্রা ঘুরছিল। শুনশান হাইওয়ে, ঢাবা আর সেই অচেনা যে কোনো স্বার্থ ছাড়াই তার সঙ্গে চলে এসেছিল। তাকে অনুভব হলো যে কিছু সম্পর্ক নাম ছাড়াই হৃদয় জায়গা করে নেয়। সন্ধ্যা হতে হতে তার ফোন বাজল। স্ক্রিনে আরিফের নাম জ্বলছিল। সে কল তুলতেই ওদিক থেকে সেই শান্ত কণ্ঠ এলো, শুধু জানতে চেয়েছিলাম সব ঠিক আছে তো? মায়া হালকা হেসে বলল, হ্যাঁ, এখন সব ঠিক। কিন্তু দুজনেই জানত যে এই কথা শুধু খোঁজ খবর নেওয়ার নয়, এটা এমন একটা সম্পর্কের শুরু ছিল যাকে দুজনেই এখনও শব্দ দিতে পারছিল না। হাসপাতালের পরের কয়েকদিন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো, কিন্তু মায়ার ভিতর সবকিছু আগের মতো ছিল না। ভাই এখন বিপদমুক্ত ছিল আর ডাক্তার বিশ্রামের পরামর্শ দিয়েছিল। মায়ের মুখে চিন্তার জায়গায় স্বস্তি ফিরে এসেছিল। বাড়ি আর হাসপাতালের মাঝে ছুটোছুটি করে দিন কাটছিল, কিন্তু প্রতি সন্ধ্যায় যখন মায়া একটু একা হতো, তার মন অনায়াসে সেই রাতের দিকে ফিরে যেত। শুনশান হাইওয়ে, ঠান্ডা হাওয়া আর সেই অচেনা যে প্রশ্ন না করে তার সঙ্গ দিয়েছিল। তাকে মনে হতে লাগল যে কিছু মিলন শুধু সংযোগ নয়। আরিফ প্রতিদিন ফোন করত না, কিন্তু প্রতি ২-৩ দিনে একটা ছোট মেসেজ অবশ্যই পাঠাত। সব ঠিক, বা ওষুধ সময়মতো খেয়েছেন। এগুলো সাধারণ কথা ছিল, কিন্তু তাতে সত্যিকারের চিন্তা লুকানো থাকত। ধীরে ধীরে দুজনের কথাবার্তা বাড়তে লাগল, কখনো হাসপাতালের কথা, কখনো জীবনের অভিজ্ঞতা, আর কখনো শুধু এমনি নীরবতা ভাগ করে নেওয়া। মায়া অবাক হতো যে যে লোকটাকে সে কয়েকদিন আগেও চিনত না, এখন তার সঙ্গে কথা বলে সবচেয়ে বেশি শান্তি পায়। এক সন্ধ্যায় হাসপাতালের ছাদে দাঁড়িয়ে মায়া সূর্যাস্ত দেখছিল। আকাশ কমলা রঙে রাঙা ছিল আর হালকা হাওয়া বইছিল। ঠিক তখনই আরিফের ফোন এলো। সে বলল যে সে শহরেই আছে আর অনুমতি থাকলে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসতে চায়। মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হেসে বলল, আসুন। ফোন কাটার পর সে নিজেকেও বুঝতে পারল না যে তার মুখে হঠাৎ এত খুশি কেন এলো। আরিফ যখন হাসপাতালে পৌঁছল, তার হাতে ফল আর বই ছিল। সে আগের মতোই শান্ত আর স্বাভাবিক ছিল। সে ভাইয়ের সঙ্গে সাধারণ কথা বলল, হাসালো আর পরিবেশ হালকা করে দিল। মাও তার সঙ্গে কথা বললেন আর যাওয়ার সময় ধীরে মায়াকে বললেন, ছেলেটা ভালো, চোখে সত্যি আছে। এটা শুনে মায়া চুপ করে রইল, কিন্তু তার হৃদয়ে হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ল। হয়তো প্রথমবার সে নিজের কাছে স্বীকার করল যে আরিফ এখন শুধু সাহায্যকারী অচেনা নয়। কয়েকদিন পর ভাইকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো। বাড়িতে আবার জীবন ফিরে এলো। সেই সন্ধ্যায় আরিফ মায়াকে ফোন করে বলল, যদি সময় থাকে তাহলে চলুন কোথাও যাই। মায়া জিজ্ঞেস করল, কোথায়? আরিফ হালকা স্বরে বলল, যেখান থেকে সব শুরু হয়েছিল। সে বুঝে গেল হাইওয়ে সেই ঢাবা। পরের দিন দুজনে গাড়ি নিয়ে সেই রাস্তায় বেরোল। এবার রাত ছিল না, বরং খোলা রোদ আর পরিষ্কার আকাশ ছিল। সেই রাস্তায় এখন ভয়ঙ্কর লাগছিল না। ঢাবায় পৌঁছতেই মায়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তাকে মনে পড়ল কিভাবে সে সেই জায়গায় ভয়ে বসেছিল। ঢাবাওয়ালা তাদের চিনে ফেলল আর হেসে বলল, সব ঠিক হয়ে গেছে তো বঞ্জি? মায়া হেসে মাথা নাড়ল। সেই মুহূর্তে তাকে মনে হলো যেন জীবন পুরো চক্র পূর্ণ করে ফেলেছে। চা খেতে খেতে আরিফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি সেই রাতে সত্যি বলতে পারিনি। মায়া অবাক হয়ে তার দিকে তাকালো।
আরিফ মৃদু স্বরে বলল যে সে পেশায় ডাক্তার আর সেই হাসপাতালেই কাজ করে যেখানে মায়ার ভাই ভর্তি ছিল। সে সেই রাতে কোনো মেডিকেল কনফারেন্স থেকে ফিরছিল যখন ঢাকায় মায়াকে দেখল। সে বলল যে ফোন কলের পর হাসপাতাল থেকে তাকেও খবর দেওয়া হয়েছিল যে একটা গুরুতর কেস আসছে, কিন্তু তাকে জানা ছিল না যে সেই মেয়েটিই রাস্তায় তার সঙ্গে মিলবে। সে হাসল আর বলল, হয়তো ভাগ্য চেয়েছিল যে আমরা প্রথমে রাস্তায় মিলি, হাসপাতালে নয়। এটা শুনে মায়া কিছুক্ষণ কিছু বলতে পারল না। তাকে মনে হলো যেন সেই রাতের প্রতিটি ঘটনা হঠাৎ নতুন আলোয় দেখা যাচ্ছে। সে মৃদু বলল, তাহলে মানে আপনি জানতেন যে আমাকে তাড়াতাড়ি পৌঁছানো কতটা জরুরি? আরিফ মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু সাহায্য সেজন্য করিনি, সাহায্য করেছি কারণ আপনি সত্যিই একা ছিলেন। তার কথা শুনে মায়ার চোখ নরম হয়ে এলো। ফেরার পথে গাড়ির ভিতরে এখন কোনো ইতস্তত ছিল না, দুজনে খোলাখুলি কথা বলছিল। মায়া অনুভব করল যে আরিফের সঙ্গে নীরবতাও শান্তি দেয়। শহরে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল। গাড়ি থামার আগে আরিফ মৃদু স্বরে বলল, সেই রাতে যদি আপনার গাড়ি খারাপ না হতো তাহলে হয়তো আমরা কখনো মিলতাম না। মায়া হাসল আর বলল, হয়তো ভাগ্য চেয়েছিল যে আমরা প্রথমে রাস্তায় মিলি, হাসপাতালে নয়। সময় ধীরে ধীরে এগিয়ে গেল। দেখা সাক্ষাৎ বাড়ল, কথাবার্তা গভীর হল, আর সম্পর্ক কোনো ঘোষণা ছাড়াই মজবুত হতে লাগল। কয়েক মাস পর আরিফ তার মা বাবার সঙ্গে মায়ার বাড়িতে এলো। কথাবার্তা সরল ছিল, পরিবেশ সাদামাটা, কিন্তু অনুভূতি সত্যি। দুই পরিবারই তাড়াতাড়ি বুঝে নিল যে এই সম্পর্ক বাধ্যতা থেকে নয়, বরং বোঝাপড়া আর সম্মান থেকে তৈরি। বিয়ে খুব সাধারণভাবে হল, কোনো হইচই ছাড়াই, শুধু নিজেদের লোকজনের মাঝে। ফেরা নেওয়ার সময় মায়ার মনে সেই রাত ঘুরছিল যখন সে ভয়ে কাঁপতে কাঁপতে ঢাবায় পৌঁছেছিল। সে মনে মনে ভাবল যে যদি সেই রাতে ভয়ের কারণে থেমে যেত তাহলে হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কখনো শুরুই হতো না। কয়েক মাস পর এক সন্ধ্যায় দুজনে আবার সেই হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সূর্য ডুবছিল আর রাস্তা সোনালি আলোয় ঝলমল করছিল। মায়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, এখন বোঝা যায় প্রতিটি বাধা খারাপ নয়। আরিফ হাসল আর বলল, কখনো কখনো ভাঙা গাড়ি সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়। গাড়ি এগোচ্ছিল, কিন্তু এবার রাস্তা লম্বা লাগছিল না, কারণ এখন যাত্রা একা ছিল না। আর হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি। কখনো কখনো আমরা গন্তব্যে পৌঁছতে বেরোই, কিন্তু রাস্তা আমাদের সেই মানুষটার কাছে পৌঁছে দেয় যে পুরো জীবনের গন্তব্য হয়ে যায়। যদি এই গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। কমেন্টে নিজের আর নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প কোথায় কোথায় হৃদয় ছুঁয়েছে। আবার মিলব একটা নতুন আবেগপূর্ণ গল্প নিয়ে। ততক্ষণ সুখে থাকুন, সুস্থ থাকুন আর নিজের সম্পর্কগুলোকে সময় দিন।